নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ২১শে মার্চ শনিবার। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের ২৫৪তম 254th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেবার প্রয়োজন। সুতরাং আসুন, আমার প্রাককথনে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে বেছে নিয়েছি, সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে আমরা যে চিঠি নিয়ে স্বামীজির পড়ব সেটি 14ই অক্টোবর 1900 সালে প্যারিস থেকে লেখা সিস্টার ক্রিস্টিনকে। সেই সিস্টার ক্রিস্টিনকে লেখা চিঠিতে স্বামীজি লিখছেন, মিস্টার জুলে বাওয়া নামে একজন বিখ্যাত ফরাসি লেখকের সঙ্গে আছি। আমি তাঁর অতিথি। লেখা থেকে জীবিকা অর্জন করতে হয় তাঁকে, তাই তিনি ধনী নন, কিন্তু আমাদের মধ্যে অনেক উচ্চ উচ্চ চিন্তার ঐক্য আছে এবং আমরা পরস্পরের সাহচর্যে বেশ আনন্দ আছি। এই যে জুলে বাবার কথা স্বামীজি লিখেছেন,
এই জুলে বাবা মানুষটিকে তার পুরো তথ্য পাওয়া যায় না। তিনি কত বড় সাহিত্যিক ছিলেন, ফরাসি ভাষায় কত নাম করেছিলেন পাওয়া যায় না। কিন্তু স্বামীজির বাড়িতে বেশ কিছুদিন ছিলেন এবং আগের চিঠিতে আমরা পড়েছিলাম বাকচক্রে যে স্বামীজিকে সিঁড়ি ভেঙে উঠতে হয় বলে, তাও বলছেন যে চড়াই উতরাই করতে পারি। জুলে বাবা যে ফ্ল্যাটে থাকতেন সে ফ্ল্যাটে লিফট ছিল না, তাই স্বামীজিকে সিঁড়ি ভেঙে উঠতে হতো। খুব আধুনিক চিঠি, তখন যে ফ্রান্সের লিফট চলে এসেছে স্বামীজির এই চিঠিটা পড়ে পাওয়া যায়। তার সঙ্গে স্বামীজির অনেক উচ্চ চিন্তার মিল আছে। স্বামীজি সেখানে সিস্টার ক্রিস্টিনকে লিখেছেন। বছর কয়েক আগে তিনি আমাকে আবিষ্কার করেন এবং আমার কয়েকটি পুস্তিকা ইতিমধ্যেই ফরাসিতে অনুবাদ করে ফেলেছেন। আমরা দুজনেই অবশেষে একদিন আমাদের সন্ধানের বস্তুকে পেয়ে যাব, কি বলো? এমনি ভাবেই মাদাম কালভে, মিস ম্যাকলাউড ও মিস্টার জুলে বাবার সঙ্গে ঘুরে বেড়াবো। খ্যাতনামা গায়িকা মাদাম কালভের অতিথি হব। কনস্ট্যান্টিনোপল, নিকট প্রাচ্য, গ্রিস এবং মিশর যাব আমরা। ফেরার পথে ভেনিস দেখে আসব। ফিরে আসার পর প্যারিসে কয়েকটি বক্তৃতা দিতে পারি, সেগুলি দেব ইংরেজিতে, সঙ্গে দোভাষী থাকবে। এই বয়সটা একটা নতুন ভাষা শেখার মতো সময় বা শক্তি আর নেই। আমি এখন বুড়ো মানুষ, কি বলো? মিসেস ফ্র্যাঙ্ক অসুস্থ, তিনি বেজায় খাটেন, আগেই থেকেই তার স্নায়ুর পীড়া ছিল ইত্যাদি। আমেরিকায় এইখান থেকে ইম্পর্টেন্ট, এত কিছু বললাম তো, জুড়ে বাবার কথা একটু বলবো। আমেরিকায় উপার্জিত সব টাকা ভারতে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি মুক্ত, পূর্বের মতো ভিক্ষাজীবী সন্ন্যাসী। মঠের সভাপতির পদও ছেড়ে দিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি মুক্ত। এ ধরনের দায়িত্ব আর আমায় বয়ে বেড়াতে হবে না। এমনি স্নায়ুপ্রবণ হয়ে উঠেছি, আর এতই দুর্বল। গাছের শাখায় ঘুমন্ত পাখি রাত পোয়ালে যেমন জেগে ওঠে, গান করে আর উড়ে যায় গভীর নীলাকাশে, ঠিক তেমনি ভাবেই আমার জীবনের শেষ। স্বামীজি আমার সঙ্গে এটা অনেকেই মানতে রাজি হননি। যখন কম বয়স ছিলাম ঝগড়া করতাম, এখনই তারা বিবেকানন্দরা পড়েন না। স্বামীজির 1900 সাল থেকে জীবনটা গোটাতে শুরু করে দেন। দ্বিতীয়বার যখন বিদেশে যান স্বামীজি বুঝতে পারেন মাই প্লে ইজ ডান। প্রথম কথা, ইংল্যান্ডে স্বামীজি যে কাজ করবেন ভেবেছিলেন সেটা সুযোগ পান না। ইংল্যান্ডে গিয়ে দেখেন সেখানকার মানুষ স্বামীজির সঙ্গে সহযোগিতা করেন না। স্বামীজি আমেরিকায় যান, তারপর ইউরোপে আসেন এবং এই যে মিশর থেকে হঠাৎ জাহাজে করে ভারতবর্ষে ফিরে আসেন, তার বড় কারণ হচ্ছে স্বামীজি বুঝতে পেরেছিলেন যে জীবনদীপটা নিভে আসছে। শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেহেতু স্বামীজি আর কোনো নতুন ভেঞ্চার নিতে পারছেন না এবং প্রত্যেকটা চিঠি দেখবেন স্বামীজির গোটানোর সুর। সব দিয়ে দিয়েছি, নিজেকে গুটিয়ে নিচ্ছি, পয়সা সব দিয়ে দিয়েছি, আর নিজের কিছু নেই। এবং এই কথাটা বড় সাংঘাতিক। গাছের শাখায় ঘুমন্ত পাখি রাত পোয়ালে যেমন জেগে উঠে গান করে আর উড়ে যায় গভীর নীলাকাশে, ঠিক তেমনি ভাবেই আমার জীবনের শেষ। জীবনে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েছি, বিরাট সাফল্য পেয়েছি কখনো কখনো। এইসব বাধা ও বেদনা মূল্যহীন হয়ে গেছে আমার শেষ প্রাপ্তির কাছে। আমি পেয়ে গিয়েছি আমার লক্ষ্যকে। আমি যে মুক্তার সন্ধানে জীবন সমুদ্রে ডুব দিয়েছিলাম তা তুলে আনতে পেরেছি। আমার পুরস্কার আমি পেয়েছি, আমি আনন্দিত। এই হচ্ছে একদম রিয়েলাইজ সোলের কথা। যে জীবনটা যেটা দেখবেন, স্বামীজি বলছেন আমার গুরুদেবের প্রতি যে দায় আমার ছিল, আমি সে থেকেও মুক্ত হয়ে গেছি। গুরুদেবের কাজটা, যে দায়টা তিনি তার উপর চাপিয়ে দিয়েছিলেন, সেটি যথাযথভাবে সম্পন্ন করেছি, আমি সেখানে মুক্ত। আর এখানে বলছে যেটা আমি খুঁজছিলাম, যে মুক্ত আমি খুঁজছিলাম, সেটা পেয়ে গেছি, ফলে আমি আনন্দিত। আমি আপনাদের আগেও বলেছি, আমি আবার আজকে বলি, আমি একজন ব্রহ্মজ্ঞ পুরুষকে ঋষিকেশে দেখেছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম যে ব্রহ্মজ্ঞ যা বলা হয়, ব্রহ্মজ্ঞটা কি? তারা অনেকেই তো শাস্ত্র পড়েননি, তারা অনুভূতি দিয়ে জগৎটাকে বোঝেন। যেহেতু অনুভূতি দিয়ে জগৎটাকে বোঝেন, তাই জগতের মধ্যে একটা আলোকে তারা দেখতে পান এবং ব্যক্তি মানুষের মধ্যে, ইতর প্রাণীর মধ্যে সেই আলোটাকে দেখতে পান তারা। তাই যখন তারা দেখেন, তখন সে আলো দেখায় বুঁদ হয়ে যান। কি দেখছেন আর ভাষায় প্রকাশ করতে পারেন না, তাকেই ব্রহ্মজ্ঞ পুরুষ বলে। আসলে আমরা খুব ভুল করি। আমাদের ভারতীয় দর্শনে তো দেবদেবীর কোনো স্থান নেই। ভারতীয় দর্শন পুরোটাই মানসিক অনুভূতির ফল।
এই মানসিক অনুভূতি কার কখন আসবে, কিভাবে আসবে কেউ জানে না। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন, সব দেখিয়ে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, যখন দরকার হবে দরজাটা খুলে দেবো। এবং এই যে নির্বিকল্প সমাধি একটি মানুষ চাইতেন, তাকে ঠাকুর জোর করে কাজের মধ্যে নামিয়ে দিলেন। বললেন, তুই এত হীন বুদ্ধি, ভেবেছিলাম তুই বিরাট গাছের মতো হবি, তোর তলায় কত মানুষ আশ্রয় নেবে, তুই একা ব্রহ্ম হবি না, সবাইকে নিয়ে যাবি সেই ব্রহ্মভূমিতে। সেই স্বামীজি কাজে নেমে পড়লেন এবং স্বামীজি কাজে নেমে একটা জিনিস শেখালেন। সেই শেখানোটা হচ্ছে, আমরা কেউ অনুসরণ করলাম না, যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেই জীবনের বৃহত্তম উপলব্ধি হয়। এই স্বামীজিকে দেবাশিস সেন, আইএস অফিসার, তিনি হিটকোর চেয়ারম্যান ছিলেন, বিখ্যাত মানুষ। তাঁর স্বামীজি পড়ে ইন্টারেস্ট আছে। তিনি আমাকে একদিন প্রশ্ন করেছিলেন যে, আপনি এক কথায় আমাকে স্বামীজি বোঝান তো, একটা কথা, একটা সেন্টেন্স আপনাকে বিবেকানন্দ বোঝাতে হবে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউ পারেননি, আপনি বলুন। বললাম, স্বামীজি একটা সেন্টেন্সে নিজের গোটা ফিলোসফিটা বুঝিয়েছিলেন। বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। বি গুড, ভালো হও, এবং লোককে ভালো হতে সাহায্য করো, সেটাই ধর্ম। তো দেবাশিস সেন খুবই আমাকে স্নেহ করেন, আমাদের কলেজের সিনিয়র দাদা। তো বলেছে, হ্যাঁ এবার ঠিক বলছি, এবার আমি বুঝতে পেরেছি। এই যে উপলব্ধি করা, শ্রীরামকৃষ্ণ কি করলেন জানেন? শ্রীরামকৃষ্ণ শাস্ত্র চর্চার পথেই গেলেন না। কেন গেলেন না? কারণ শাস্ত্র চর্চার অসুবিধা হচ্ছে, বিচার করতে করতে মনটা আস্তে আস্তে পাথরে পরিণত হয়। অ্যানালিটিক্যাল হওয়া ভালো, কিন্তু ওভার অ্যানালিসিস ভালো নয়। ওভার অ্যানালিসিস থেকে স্কেপটিসিজম জন্মায়, তারা সব কিছুকেই সন্দেহ করতে শুরু করে। রেনে ডেকার্টে তিনি সব কিছুকে প্রশ্ন করতেন, করতে করতে বললেন, দি ডাউটার ক্যানট ডাউট হিমসেলফ। আমি আমার নিজের অস্তিত্বটাকে আর প্রশ্ন করতে পারি না, এবং সিদ্ধান্ত নিলেন, কজিটো এরগো সুম, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। বিবেকানন্দও ঠিক তাই, নতুন একটা পদ্ধতি নিয়ে এলেন। যেমন কলিতে ঠাকুর বলছেন, কলিতে অন্নগত প্রাণ, তেমনি কলিতে শাস্ত্র পড়ারও মানুষের সময় নেই। 12 বছর ব্যাকরণ পড়তে হয়, তার সঙ্গে মনুপ্রণীত ধর্মশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, বাদশায়নের কামশাস্ত্র পড়তে হয়। এই হলে জগতের প্রতি কিঞ্চিত ধারণা জন্মায়। আমাদের যেরকম চাপে পড়ে শাস্ত্র পড়াটা সম্ভব হয়ে ওঠে না। ওই রুটিন পড়া যায়, যেমনি ফিলোসফির বই পড়ছি সেরকম করে শাস্ত্র পড়া যায়, কিন্তু শাস্ত্র পড়ে সেটাকে উপলব্ধি করা, সেটা সম্ভব হয় না। ঠাকুর কি দেখিয়ে দিলেন? সহজতম পদ্ধতিটা শিখিয়ে দিলেন। সেটা হচ্ছে, মানুষের জনরাজ্যে তুমি হারিয়ে যাও, মানুষের মধ্যে তুমি তোমার ইষ্টকে আবিষ্কার করো, এবং সেই মানুষকে যখন তুমি ইষ্টকে দেখছো, তখন তুমি উচ্চ নীচ, পুরুষ নারী, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র কোনো ভেদ করবে না। এইটি ঠাকুর শেখালেন। এটি হচ্ছে সবচেয়ে সোজা উপলব্ধি, আবার সবচেয়ে কঠিনও বটে। স্বামীজি তার রামেশ্বর মন্দিরের বক্তৃতায় বললেন যে, যিনি শিবের ভক্ত, তিনি মানুষের মধ্যে শিবকে দর্শন করেন, তাছাড়া সারা গায়ে তিলক কেটে চিতাবাঘ সাজলেও শিবকে দেখা যায় না। মানুষের মধ্যে দেবতাকে দেখা খুব কঠিন। তার কারণ হচ্ছে, মানুষ কখনোই আরেকটি মানুষের 100 ভাগ কথা মতো চলে না। আর যে মুহূর্তে কথা থেকে সে সরে যায়, সঙ্গে সঙ্গে তার প্রতি টান, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা চলে যায় বলে আমরা আস্তে আস্তে নিজেরাই সেই পদ্ধতিতে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যে মানুষ একটি মানুষের সমাজ জীবন না দেখে তাকে অনন্তের সত্তা হিসেবে ভেবে নেন, সেই মানুষের জীবনের আনন্দ কেউ কেড়ে নিতে পারে না। আপনি যখন কোনো সেই ব্যক্তি মানুষকে সমাজের প্রেক্ষিতে না ফেলে বিশ্ব চরাচরের একটি অংশ বলে ভাবছেন, সঙ্গে সঙ্গে সেই দেখার মধ্যে একটা আনন্দ হয়। শ্রীরামকৃষ্ণ এই আনন্দটি সবাইকে শিখিয়েছিলেন। এটা দেখা ভীষণ কঠিন, কারণ ব্যক্তি মানুষ এবং সমাজ জীবনটাকে আমরা গুলিয়ে ফেলি বলে সেই মানুষটার ভালো মন্দ ত্রুটি এইসব বিচার করতে শুরু করে দিই। বিচার করলে কি হয়, সেই মানুষটি কি হয় জানি না, কিন্তু আমি ব্যক্তি হিসেবে পিছিয়ে পড়ি, আমার জীবন থেকে আনন্দটা চলে যায়। তাই ঠাকুর বারবার শেখাচ্ছেন যে, তুমি তোমার মানুষ দেবতাকে আবিষ্কার করো। বিবেকানন্দ ভারতবর্ষ পরিভ্রমণ করে সেই আবিষ্কার করেছিলেন, এবং বিদেশে গিয়ে সেই আবিষ্কারটা আরো জোরদার হয়ে উঠল।
বিদেশে যেহেতু কিছুটা সময় পেতেন আত্মানুসন্ধানের, কিছুটা নিজের মধ্যে ডুবে যাওয়ার সময় পেতেন, স্বামীজি নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন এবং বলছেন যে যে মুক্তোর জন্য আমি বেরিয়েছিলাম সেটি পেয়েছি, আমি আনন্দিত। এবং এইটা যে আনন্দ পায়, সেই আনন্দ তাতে কেউ কেড়ে নিতে পারে না। তাই মনে হচ্ছে আমার জীবনের এক নতুন অধ্যায় খুলে যাচ্ছে। মনে হচ্ছে মা আমাকে সন্তর্পণে সস্নেহে চালিয়ে নিয়ে যাবেন। বিঘ্নসংকুল পথে হাঁটবার চেষ্টা আর নয়, এখন পাখির পালকের বিছানা, বুঝলে কি, বিশ্বাস করো তা হবে, আমি নিশ্চিন্ত। এই গুটিয়ে ফেলছেন জীবনে। আমাদের কি হয়, আমরা গোটাতে জানি না। আমরা মনে করি জীবনে গোটানো মানে অফিস থেকে রিটায়ার করা, তা তো নয়। জীবনটায় তাই জন্য কি আমরা ঝপ করে একদিন মারা যাই, এবং মারা যেদিন যাই সেদিন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নই বলে আমরা আনন্দ পাই না। বিবেকানন্দ মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন এবং তাই জন্য বলছেন, whenever death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. এই যে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিচ্ছেন, এটা একটা বড় সাংঘাতিক। দেখুন, আমরা জন্মের জন্য প্রস্তুত করি 10 মাস মাতৃগর্ভে থেকে, মৃত্যুর জন্যও প্রস্তুত হতে হয়, আমরা সেটা করি না। তাই যখন পৃথিবী ছেড়ে যাই আমাদের মনে হয় অনেক কাজ বাকি থেকে গেল। কারণ এই বারবার ভাবি যে অফিস থেকে অবসর নেওয়াটাই বুঝি জীবনের অবসর, তা না। জীবনটাকে একসময় গুটিয়ে নিতে হয় এবং গুটিয়ে নিয়ে নিজের আনন্দে নিজের মধ্যে ডুবে যেতে হয়। স্বামীজি সেইটি আমেরিকা গিয়ে করার সুযোগ পেয়েছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বামীজির যত বন্ধু তার 90% বিদেশিনীরা ছিল, কারণ তারা ঠিক স্বামীজিকে বুঝতো। এদেশে স্বামীজিকে বুঝতো না। এদেশে একটা বিরাট জনগোষ্ঠীকায় তিনি ছিলেন এটিএম, অটোমেটেড টেলার মেশিন, পয়সার জন্য তিনি আছেন। আর একটা হচ্ছে তারা সকলেই তার অ্যান্টিসিডেন্টটা বিচার করত। ও তো ঠাকুরকে মানতো না, ও তো নিজের মতো করে চলে। ফলে স্বামীজির ভেতরে যে তার বিশাল ওয়ার্থ, এটা এরা বুঝতে পারেননি। বিদেশিরা স্বামীজিকে চিনেছিলেন। কেন চিনেছিলেন? তারা দেখেছিলেন এই মানুষটি মৌলিক চিন্তা করতে পারেন। বিদেশে আপনি যত অরিজিনাল থিঙ্কিং হবে তার তত বেশি সম্মান। তো স্বামীজি সেই সম্মান তারা দেখে দিয়েছিলেন। আমার বেলায় দেখেছি মেঘ হালকা হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে, আমার দুষ্কৃতির মেঘ, আর সুকৃতির জ্যোতির্ময় সূর্য উঠছে। বন্ধু, তোমার বেলায়ও তাই হবে। এই ভাষায়, ফরাসি ভাষায় ভাবাবেগ প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আবেগকে কোনো ভাষাই বা যথাযথ প্রকাশ করতে পারে না। এবং এইখানেই ছেড়ে দিচ্ছি। আমার ভয়ানক কোমল মধুর উজ্জ্বল হৃদয়ের ভাষায় তুমি মণ্ডিত করবে এই আশায়। পুনশ্চ 29 অক্টোবর আমরা ভিয়েনার পথে প্যারিস সেরে যাব। আগামী সপ্তাহের মধ্যে মিস্টার লেগেট যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। পোস্ট অফিসেও আমরা জানিয়ে যাব, তারা যেন আমার পরবর্তী গন্তব্যস্থলে চিঠিগুলো পাঠিয়ে দেয় বিবেকানন্দ। দেখুন, এই চিঠিগুলো কিরকম অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাচ্ছে, যেন আরো স্বামীজি লিখতে চাইতেন কিন্তু পারছেন না। কি হয়, যখন মানুষ নিজেকে আবিষ্কার করে তখন জগৎটার প্রতি একটা বোর্ডডাম তৈরি হয়। এই চিঠিটা লিখতে পারতেন তো, এই চিঠিটাকে পড়েই মনে হচ্ছে আরো ক্রিশ্চিয়ানকে লিখতে পারতেন, ঝপ করে থামিয়ে দিচ্ছেন। এবং অন্য সময় লিখতেন যে তোমাদের বন্ধু বা স্নেহাবদ্ধ বিবেকানন্দ, সে লিখলেন, হঠাৎ বিবেকানন্দ বলে শেষ করে দিলেন। এবং সেইখানে জীবনের মূল কথাটা বলছেন যে আমার ভেতরে যে সুকৃতি সেইটা জেগে উঠছে এবং তোমারও সেটা একসময় জেগে উঠবে বলে আমার মনে হয়। আমার বেলায় দেখেছি মেঘ যেন হালকা অদৃশ্য হয়ে যাচ্ছে, আমার দুষ্কৃতির মেঘ, আর সুকৃতির জ্যোতির্ময় সূর্য উঠছে। তোমার বেলাতেও বন্ধু তাই হবে। এই সুকৃতির জ্যোতির্ময় সূর্যটা তখনই আবিষ্কার করে ফেলেছেন নিজেকে। রবীন্দ্রনাথের গান আছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই যে সীমার মধ্যে অসীমের যে সুরটা বাজে, সেটা যে মুহূর্তে একটি মানুষ আবিষ্কার করে, সেই মানুষকে আর কোনো কিছুর মধ্যে বেঁধে রাখা যায় না। বিবেকানন্দ প্যারিসে যখন যান, বিবেকানন্দের বহু উপলব্ধি হয়েছিল।
তার একটি বড় উপলব্ধি হচ্ছে যাদের তিনি কাছের বলে ভাবতেন আসলে তারা কেউ কাছের নয়, দূরের। এটা প্যারিসেই উপলব্ধি হয়েছিল। প্যারিসে উপলব্ধি হয়েছিল যে জীবনটা শেষ হয়ে আসছে, অতএব এইবার ভারতে ফিরে যাওয়া প্রয়োজন। মিশর থেকে ঝপ করে চলে এলেন। তৃতীয় কথা বুঝলেন যে বিবেকানন্দের আর জগতে দেবার কিছু নেই। এইটা একটা বড় সাংঘাতিক অনুভূতি। বিবেকানন্দ কিন্তু বুঝছেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন, তার মানে কি বিবেকানন্দ মনে করেছিলেন যে আমি ওয়ার্ন আউট, আমি এক্সস্টেড না, নতুন দেওয়ার জন্য যে এফার্টটা দিতে হয় আমি আর দেব না, আমি যা দিয়ে গেছি তোমরা সেইটা নিয়েই থাকো, তোমরা সেইটা নিয়েই আনন্দে থাকো, আমি আর নিজে কোনো এফার্ট দেব না নিজের ফিলোসফিটা বলার জন্যে, আমার যা বলার ছিল সেটা বলা হয়ে গেছে। এই উপলব্ধিটা প্যারিস থেকে বিবেকানন্দের হয়েছিল। কারণ দেশে এসে দেখবেন খুব তাড়াতাড়ি মাকে নিয়ে পূর্ববঙ্গে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন এবং 1902 সালের মাঝামাঝি পৃথিবী ছেড়েই চলে গেলেন। এই যে এত হেস্টের কারণই হচ্ছে যে বিবেকানন্দ নিজেকে রিয়েলাইজ করে ফেলেছেন। আর রিয়েলাইজ করে ফেললে আর পৃথিবীতে বেশি দিন থাকা যায় না। তার কারণ যে পৃথিবীতে তারা একটা থিয়েটার আছে, তো আমরা সকলেই থিয়েটার করি। ধরুন আমি যেখানে থাকি ভবানীপুর, সেখান থেকে যখন ষষ্ঠীতলায় বলতে আসি তখন গাড়িতে উঠতে হয়, গাড়িটা বসতে হয়, বসে চালাতে হয়, চালিয়ে এসে বিবেকানন্দ বলে থিয়েটার। থিয়েটার মানে অ্যাকশন। অ্যাকশনের কিন্তু সিনোনিম, থিয়েটার মানে কিন্তু অভিনয় করা না, অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়। যে মুহূর্তে মানুষ রিয়েলাইজ সোল হয়ে যায়, তার এই অ্যাকশনটা বন্ধ হয়ে যায়। তার মনে হয় যাওয়ার দরকার, ঠিক আমি তো বসেই বেশ আনন্দ পাচ্ছি। আমরা বসে আনন্দ পাই না বলেই তো 8 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে বিবেকানন্দের কথা বলি। এমন যদি হতো যে আমি বসেই আনন্দটা পাচ্ছি, তাহলে দেখতে আমি আসতে পারতাম না। তাহলে মনে হতো যে আর বাকচক্র টানবো না, দরকার তো নেই, কারণ আমি আনন্দ পেয়ে গেছি। যে মুহূর্তে আপনার মনে হয় এই আনন্দটাকে আপনি 10 জনের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন, সেই মুহূর্তে অ্যাকশন হয়ে দাঁড়ায়, থিয়েটার হয়ে দাঁড়ায়। বিবেকানন্দ এই থিয়েটারটা চিকাগোয় গিয়েছিলেন, থিয়েটারে বক্তৃতা দিয়েছিলেন, থিয়েটারের পর ঘুরে বেরিয়েছেন, আবার দ্বিতীয়বার গেছেন, এখন বুঝতে পারছেন যে আমি উইথড্র করবো নিজেকে। এবং এই যে উইথড্রয়ালটা বিবেকানন্দের, সেটা খুব তাড়াতাড়ি চলে এসেছিল। বুঝতে পেরে গিয়েছিলেন যে আমার আলো শেষ হয়ে আসছে। এবং সিস্টার ক্রিশ্চিনকে একদিন আমার মনে আছে, প্রবুদ্ধপ্রাণা মাতাজি, তিনি আমেরিকান সন্ন্যাসিনী সারদা মঠে, তার সঙ্গে আমার গভীর আলোচনা হতো যে কাকে স্বামীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার একটা অসাধারণ বই আছে জোসেফিন ম্যাকলাউডের উপর, ট্যান্টিন, অসাধারণ বই আছে অলি সারা বুলের ওপর। তো তিনি বলতেন যে ট্যান্টিনকে স্বামীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারপর ভালোবাসতেন অলি সারা বুলকে, তারপর ক্রিশ্চিনকে, তারপর নিবেদিতাকে, এইভাবে উনি সাজাতেন। আমার সবসময় মনে হয়েছে বিবেকানন্দ সবচেয়ে বেশি ভালোবাসতেন ক্রিশ্চিনকে, কারণ ক্রিশ্চিন খুব ঠান্ডা স্বভাবের মানুষ ছিলেন এবং ক্রিশ্চিন বিবেকানন্দ ছাড়া হেল্পলেস ছিলেন। যখন তিনি কলকাতায় আসেন, স্বামীজি বলছে আমি জাহাজ ঘাটে যাবই, কিন্তু অসুস্থ শরীরে যদি যেতে না পারি তোমার সব ব্যবস্থা আমি করব, এবং যদি ক্রিশ্চিনের কোনো অসুবিধা হয় ফেরত যাওয়ার প্যাসেজ মানেরও তিনি ব্যবস্থা করেছিলেন। ক্রিশ্চিন গ্রিনস্টাইডেল, তিনি জার্মান ছিলেন। যখন তিনি হাসপাতালে ভর্তি হন শরীর ত্যাগের আগে, তখন বশিষ্ঠর সেন এবং গাট্রাউড সেন রোজ তার সঙ্গে দেখা করতে যেতেন। তো একদিন ক্রিশ্চিন গেছেন, দেখছেন পরের দিন তিনি খুব আনন্দিত, বলেন কি ব্যাপার, বললেন কালকে ভিজিটিং আমার শেষ হলো, তোমরাও চলে গেলে। তখন আমি স্বামীজিকে বলছি, হার্ট অ্যাটাক হয়েছে তো, বুকে খুব ব্যথা হতো, বললাম আমি স্বামীজিকে বললাম আই কান্ট টেক ইট এনিমোর, এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটায় স্বামীজি সারা রাত্রি বসেছিলেন, আজকে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। মনে রাখতে হবে থাউজেন্ড আইল্যান্ড পার্কে নিবেদিতার অনেক আগে ক্রিশ্চিন গিয়েছিলেন স্বামীজি শিকাগোয় বিখ্যাত হওয়ার পর, এবং স্বামীজি সেইখানে ক্রিশ্চিনকে দীক্ষা দেন অনেক আগে নিবেদিতার। কিন্তু ক্রিশ্চিন অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ ছিলেন, এবং নিবেদিতার অবর্তমানে তার স্কুলটাকে তিনিই চালাতেন। যেহেতু প্রথম বিশ্ব মহাযুদ্ধের সময় থেকে বিদেশে চলে যেতে হয় জার্মান বলে, তিনি চলে যান জার্মানিতে। যখন ফিরে আসেন তখন স্কুলের চেহারাটা পাল্টে গেছে। সিস্টার সুধীরা পুরোটা চালাচ্ছেন এবং ক্রিশ্চিনের সঙ্গে তার মতে মেলে না, কিছুদিন মায়াবতী থাকেন,
তারপর আবার বিদেশে ফিরে যান। স্বামীজির তার প্রতি একটা প্রচন্ড দুর্বলতা ছিল, এবং এই চিঠিটায় স্বামীজি নিজেকে উজাড় করেছেন। আমার আবার বারবার মনে হয় যে বাকচক্রে যদি কোনো ভুল করে থাকি, তাহলে একটি মাত্র বড় ভুল করেছি, ইংরেজি চিঠিগুলো কেন ইংরেজিতে বলিনি। কিন্তু আমাদের পাঠক যেহেতু বাঙালি এবং মাতৃভাষাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমনিতেই বিবেকানন্দের যে অংশটা ইংরেজিতে বলি, অনেকে পরে আমাদের লেখেন ওটা বাংলা করে কেন বললেন না। সেখানে এই চিঠিটা ইংরেজিতে আমি পড়তে পারতাম, তাহলে অনেক ভালো হতো। এই যে পাখি সকালবেলায় ঘুম থেকে ওঠে, ডাকে এবং সে উড়ে যায় অনন্ত নীলাকাশে, যে স্বামীজি চমৎকার ইংরেজি ভাষাটায় লিখেছিলেন। এই বাংলা অনুবাদটা ঠিক নয়। সেদিনই একজন স্বামীজির সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমাদের এখনই উচিত স্বামীজির সাধু ভাষার চিঠিগুলোকে চলিত বাংলায় অনুবাদ করা, আর ইংরেজি অনুবাদগুলো একবার খুঁটিয়ে দেখা, কারণ এই অনুবাদগুলো খুব একটা ইন্টারেস্টিং নয়। আপনি যদি পাশাপাশি ইংরেজি চিঠিটা পড়েন, স্বামী বলভদ্রানন্দ যে আমাকে প্রথম থেকে বলতেন আমার ছাত্র জীবন থেকে, যে ইংরেজি চিঠিটা ইংরেজিতে এবং বাংলা চিঠিটা বাংলায় পড়বে, সেটা পড়লে সবচেয়ে বেশি উপকার হয়। তাই বাকচক্রে আমার বারবার মনে হয় যদি ইংরেজি চিঠিটার সাথে পড়তে পারতাম। সময়ের অভাব, আমরা মাত্র ৮ ঘন্টা সময় নিই, এবং মনে হয় যখন শেষ হলো তখন ঝপ করে শেষ হয়ে গেল। ইংরেজিটা বলতে পারলে ভারী ভালো হতো। এবং এইখানে স্বামীজি ফিলোসফিক্যাল হয়ে গেছেন। যেমন 1900 সালে জোসেফিন ম্যাকলাউডকে পুরো ফিলোসফিক্যাল চিঠি লিখেছিলেন, যাই প্রভু যাই, তোমার স্নেহময়ী বক্ষে ধারণ করে আমায় যে অস্পষ্ট অজ্ঞাত অদ্ভুত অশব্দে রাজ্যে নিয়ে যাচ্ছ, সেখানে অভিনেতার রূপ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। ঠিক একরকম চিঠি হচ্ছে এইটা। জীবনের অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েছি, বিরাট সাফল্যও পেয়েছি কখনো কখনো, এইসব বাধা ও বেদনা মূল্যহীন হয়ে গেছে আমার শেষ প্রাপ্তির কাছে। আমি পেয়ে গিয়েছি আমার লক্ষ্যকে। আমি যে মুক্তার সন্ধানে জীবন সমুদ্রে ডুব দিয়েছিলাম তা তুলে আনতে পেরেছি। আমার পুরস্কার আমি পেয়েছি, আমি আনন্দিত। তাই মনে হচ্ছে আমার জীবনে এক নতুন অধ্যায় খুলে যাচ্ছে। মনে হচ্ছে মা আমাকে সন্তর্পণে সস্নেহে চালিয়ে নিয়ে যাবেন। বিঘ্ন সংকুল পথে হাঁটবার চেষ্টা আর নয়, এখন পাখির পালকের বিছানা। এই যে মা বললাম না, এই মা বললেই ভক্তকুল বলবে এই তো স্বামীজি ভক্তের কথা বলেছেন মা। এই মা মানে ইনফিনিটি, পার্সোনাল গড নয়। এই যে শিবরাত্রির সময় লাইন দিয়ে জল দেওয়া হলো, এই পার্সোনাল গডেই আমরা মুজে গেলাম। সিম্বল অফ পাওয়ার এন্ড ইনফিনিটি। বিবেকানন্দের মা মানে হচ্ছে সেই মা, সেই নিবিড় আধারে মা, সেই মা যাকে স্বামীজি বলছেন পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক জাত কুল মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে। এই মার কথা বলছেন। আর আমরা যে মার কথা বলি, সেই মা হচ্ছে ঘুষ দেওয়ার মা। শ্রী ভগবান গীতায় বলছেন 4 ধরনের মানুষ আমাকে ডাকে, আর্ত ডাকে, অর্থার্থী ডাকে, জিজ্ঞাসু ডাকে এবং জ্ঞানী ডাকে। এই 4 ধরনের মধ্যে যে জ্ঞানী, সে আমার সবচেয়ে প্রিয়, আমিও তার সবচেয়ে প্রিয়, কারণ সে সকলের মধ্যে আমাকে, আমার মধ্যে সকলকে দেখে। ধরুন আপনি একটা বাড়িতে পুজো করছেন, সেখানে দেখবেন অনেকে আছেন যারা খুব প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন। আমি দেখেছি বলে বলছি, 5টা কমলা লেবু দেবেন, 3টে কমলা লেবু শেপ এক, 2টো শেপ আলাদা। সঙ্গে সঙ্গে বাজারে কাউকে পাঠান আর্দ্র এই শেপের কমলা লেবু নিয়ে, মনে করছেন যে তার যে দেবতা, তাকে সবকটা সমান শেপের কমলা লেবু দেওয়া না হয় তাহলে বুঝি তিনি রুষ্ট হবেন। আবার উল্টো কথাটাও বলি, আমাকে অনেকে বলেছেন তুমি যেহেতু এটা মানো না তুমি বুঝবে না, এটাই তো পুজো। আলাম পুজো নয়, তার কারণ জীবনের বাকি ক্ষেত্রে তারা সেই পুজোটা করছেন না। তারা ওই ঠাকুর ঘরে এসে পুজোর দিন ধূপধুনো জ্বালিয়ে তখন কমলা লেবুর সাইজ দেখছেন। সেই কমলা লেবু যে খেতে পায় না, যার যন্ত্রণা ক্লিষ্ট জীবন, তাকে কিন্তু সে কমলা লেবুটা তুলে দিচ্ছেন না। ফলে পুজোটা পুরোটাই থিয়েটার হয়ে যায়, পুরোটা একটা অভিনয় হয়ে যায়। স্বামীজি অভিনয় থিয়েটার বলছেন, মার কথা বলছেন। তিনি মাতে ফিরে যাওয়ার কথা বলছেন। এখন শরীর যখন চলে যায় তার, তিনি শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে 3 বার মা 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 বলেছিলেন। এই মা মানে ভুবনেশ্বরী নন, এই মা মানে সারদা মা নন, এই মা হচ্ছে বিশ্ব চরাচর মা। যেই মাকে স্বামীজি সকলের মধ্যে দেখেছিলেন,
শ্রী ভগবান গীতায় বলছেন যে আমার মধ্যে সকলকে দেখে এবং সকলের মধ্যে আমাকে দেখে, সেই আমাকে প্রাপ্ত হয়। তো স্বামীজির সেটি ঘটেছিল, কারণ তিনি ছুঁতে পেরেছিলেন সেই পরম সত্যকে। সমুদ্রে ডুব দিয়েছি এবং সেই যে আমি রত্ন খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। জনরাজ্যে হারিয়ে গেলেন বিবেকানন্দ। অনেক ছুত মার্গ ছিল। ব্রাহ্ম সমাজে যেতেন, যেখানে থিয়েটার তার উল্টো ফুটপাত দিয়ে হাঁটতেন। যারা থিয়েটার করে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন। ঠাকুর সব ভেঙে দিয়েছিলেন। আমি মাঝে মাঝে, আমি তো ঠাকুর সম্বন্ধে বলি না, আমি মাঝে মাঝে ভাবি এই মানুষটিকে আমরা জনসমক্ষে তুলে ধরতে পারলাম না। সত্যেন দত্তের কবিতার লাইনে আটকে গেলাম, দেবতাকে মোরা, ওই ঈশ্বর বলছেন আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এই যে দেবতাকে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। কেন মানুষের ঠাকুরালি সেটা আমরা বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ স্বামীজির মনের দরজা খুলে দিয়েছিলেন। কেন তিনি গুরু? তিনি মনের দরজা খুলে দিয়ে তাকে সর্বজনীন মানুষে পরিণত করেছিলেন। আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আই এম এ পার্সন উইদাউট এ ফ্রন্টিয়ার। বিবেকানন্দের সেটি জীবনে ঘটেছিল বলেই যখন পৃথিবী ছেড়ে যাবেন, তিনি সে মার কোলে আশ্রয় নিচ্ছেন, ইনফিনিটির কোলে। আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দেই লীন হয়ে যাই। আনন্দের অপর নাম হচ্ছে অনন্ত। ইনফিনিটিকে আনন্দে, কারণ ইনফিনিটির বর্ণনা দেওয়া যায় না। লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তখন হারিয়ে গেল, খবর দেবে কে? ঠাকুর বলছেন। উইলিয়াম হেস্টি ঠাকুরের সমাধির কথা বলতে গিয়ে বলছেন, একমাত্র মনের পবিত্রতাতেই এটি সম্ভব হয়। আমি আমার জীবনে একজন মানুষকে দেখেছি যার এই অবস্থা হয়েছিল। স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলছেন যে যা কিছু বলেছি, যা জীবনীপ্রদ বলপ্রদ, সব তাঁর, আমার নয়। নিবেদিতাকে বলছেন, তুমি যা খুশি পড়া, সাথে সাথে রামকৃষ্ণ পড়িও। দেশ ত্যাগের আগে সুভাষচন্দ্র তার শেষ চিঠিতে বন্ধু দিলীপ কুমারকে লিখছেন, আমাদের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের মন্ত্রের উদ্গাতা বিবেকানন্দ, গন্তব্য শ্রীরামকৃষ্ণ। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ সে অনন্তের আরেক নাম, গন্তব্যটি শ্রীরামকৃষ্ণ। স্বাধীনতা মানে রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে আধ্যাত্মিক স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে এই একটি অবস্থা যেখানে মানুষের সমদৃষ্টি তৈরি হয়, আর যখন সে সমদৃষ্টি তার তৈরি হয়, সে নিজেকে খুঁজে পায়, সে সকলের মধ্যে নিজেকে দেখে। ঠাকুরের ভাষায়, যখন গঙ্গা জল আর ড্রেনের জল এক বলে মনে হবে, তখন বুঝবি ভেতরে মা জাগছেন। যখন মনে হবে, ঠাকুর সে বিখ্যাত গান, যশ অপযশ সুরস কুরস সকল রসমা তোমারই, এত রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। যখন সেই রস মানুষ পান করতে শুরু করে, তার আর কোনো শেষ নেই, সে অনন্তের সঙ্গে এক হয়ে যায়। বিবেকানন্দের এই চিঠি আমরা পড়লাম। পরের দিন বিবেকানন্দের আরেকটি চিঠি আমরা পড়ব, সেটা লম্বা চিঠি, সেটা পড়া আজকে পড়লাম না ইচ্ছে করে, কারণ এই ভাবটা দিলাম। পরের দিন একদম স্বামীজি যে কি অবস্থার মধ্যে দিয়ে প্যারিসে গিয়েছিলেন, স্বামীজি কি যন্ত্রণা পেয়েছিলেন জীবনে, তার সব কিছু একটা বড় চিঠি স্বামীজি লেখেন, এবং সেই চিঠিটা আমি পরের দিন পড়ব। ফ্রান্সিস লেগেটকে লেখা চিঠি। ফ্রান্সিস লেগেট স্বামীজির বন্ধু ছিলেন, বেটি লেগেটের স্বামী, জোসেফিন ম্যাকলাউডের জামাইবাবু, বিবেকানন্দের অত্যন্ত বন্ধু ছিলেন। পরের দিন সেই চিঠিটা আমরা পড়ব। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রাণারাম প্রাণারাম।